সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউনিভার্সাল মেডিকেল কলেজ লিমিটেড, ইউনিভার্সাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে পত্রিকা নিয়ে কথা বলি, পত্রিকার শিরোনাম পড়ি, এরপরে কথা বলি, কিন্তু আজকে শিরোনাম পড়তে চাচ্ছি না। আজকে শিরোনাম তো আর্জেন্টিনা খেলা চলছে, আর্জেন্টিনা এবং মিশরের খেলা, টান টান উত্তেজনা। প্রথম 2 গোলে এগিয়েছিল মিশর, তারপরে 2 গোল এবং আরও 1 গোল দিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের খেলা চলছে, খেলা কেমন দেখলেন? খেলা আসলে যতটুকু দেখলাম, এরপরে তো আমি টক শোতে চলে আসলাম। এ পর্যন্ত আসলে ডেফিনেটলি আমি বলবো যে আর্জেন্টিনা তো ভালো টিম। সেটা মিশর যদিও 24 র্যাঙ্কিংয়ের টিম, 1 নম্বর টিমের সাথে খেলছে ফাইট দিয়ে। তো এখানে আমি সালা 11কে আমি অ্যাপ্রিসিয়েট করব যে তারা আর্জেন্টিনার মতো টিম এগেনস্টে 2 গোল দিয়ে দিচ্ছে এবং আর্জেন্টিনা খুব বেগ পেতে হয়েছে। তারপরে সেকেন্ড গোলটা আর্জেন্টিনা, ফার্স্ট গোলটা ঠিক আছে ভালো হয়েছে, সেকেন্ড গোলটা আমার কাছে যখন দাবি তুললো সেটাও ভিআরে দেখলো না। থার্ড গোলটা আর্জেন্টিনা দিল, সেটাও ভিআরে দেখা হলো না। এটার আমি কারণটা বুঝলাম না। তারা কিন্তু দাবি করতেছিল যে ভিআর দেখার জন্য, কারণ মিশরের একটা গোল কিন্তু এভাবে বাতিল হয়েছে যে তাদের ডিবক্সের মধ্যে, মিশরের ডিবক্সের মধ্যে একটা ফাউল ছিল, জার্সি একটা টান দিছিল। তো ওইটা যদি ভিআর দেখে ওই গোল বাতিল করে তো এইটা ভিআর দেখাটা উচিত ছিল বলে আমি মনে করি আর কি। যাই হোক, এটা রেফারির ডিসিশন, পরবর্তীতে এটা নিয়ে আমার মনে হয় যে অনেক সমালোচনা হবে। এখন পর্যন্ত খেলা যা দেখেছেন, কোয়ার্টার ফাইনালের শেষের আগের খেলাটি চলছে, কোয়ার্টার ফাইনাল শেষ খেলাটি হবে কলম্বিয়ার সুইজারল্যান্ডের মধ্যে। জি, কোন দলকে আপনি এগিয়ে রাখছেন? বা এর আগে এখন পর্যন্ত যে খেলা দেখেছেন, রোনাল্ডো চলে গেছে, নেইমার চলে গেছে তাদের। তবে অ্যাকচুয়ালি আমি আজকে বলবো, যেহেতু আমি নিজে অ্যাকচুয়ালি ল্যাটিন আমেরিকান ভক্ত, আমি চাই যেহেতু ব্রাজিল আউট হয়ে গেছে, আর্জেন্টিনা যাক, মানে এক সাইড থেকে সব ইউরোপিয়ান টিম যদি চলে যায় ইয়েতে কি বলবো ফাইনালে, তো এটা আমার কাছে ভালো লাগবে না। যেহেতু আমি ল্যাটিন আমেরিকান ফুটবল ভক্ত, আমি চাই যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাক। তো এইটা, আর আপনি যেটা বলছেন সুইজারল্যান্ড এবং কলম্বিয়া অলমোস্ট সেম স্ট্যান্ডার্ড টিম দুইটা। ফিফা র্যাঙ্কিংয়ে ধরেন 15 সুইজারল্যান্ডের, আর কলম্বিয়ার হচ্ছে 11। তো আমি বলবো যে এটা সমান র্যাঙ্কিংয়ের, সমান শক্তিধর দুটো টিম। তো এক্ষেত্রে আমি মানে কলম্বিয়াকে কিছুটা এগিয়ে রাখছি। হ্যাঁ, ল্যাটিন ভক্ত। তারপরে তার ভালো ভালো প্লেয়ার রয়েছে, লুইস দিয়াস রয়েছে, কার্ডোভা আছে, এরপরে মনে করেন রদ্রিগেজ আছে, এরকম বেশ ভালো ভালো প্লেয়ার আছে, লার্মা আছে। মানে আমি বলবো যে ইউরোপিয়ান বেশ ভালো ভালো স্টার আছে এদিকে। কিন্তু সুইজারল্যান্ডও কিন্তু কম যায় না, সুইজারল্যান্ডে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, জাকা রয়েছে, ভার্গাস রয়েছে, অ্যাম্বোলা রয়েছে, আরও আমি বলবো যে দুইটা টিমের শক্তির দিক দিয়ে বিচার করলে আমার দৃষ্টিকোণ থেকে খুব সমান সমান, খুব টাফ ফাইট হবে এই দুজনের মধ্যে। কে মানে বলা যায় না মানে জিতবে, সমান ইয়ে। তবে আমি কলম্বিয়াকে কিছুটা এগিয়ে রাখবো। মিশরের আজকের খেলা এবং মিশরের গোলকিপারের দক্ষতা বিষয় শুনি। না, ডেফিনেটলি আমি বলবো যে এবার কিন্তু প্রত্যেকটা টিমেরই গোলকিপার বেশ ভালো খেলছে। শুধু আমার কাছে ইউএসের গোলকিপারটা একটা ব্লান্ডার করেছিল, যেটা থার্ড গোলটা সে মানে 2-1 যখন ছিল, ইউএসের গোলকিপার আগায় গিয়া সে যখন বলটা রিচ করার পরে তার উচিত ছিল বলটা মানে ইয়ে করে দেওয়া, মানে ক্লিয়ার করে দেওয়া, মানে ওইখানে সে পাসিং। কারণ এখন হচ্ছে আপনি ম্যাক্সিমাম টিম দেখবেন যে গোলকিপার থেকে বিল্ড আপ হয়ে আসে, গোলকিপার এই ইয়েকে ডিফেন্সকে পাস দেয়, ডিফেন্স মিডফিল্ডকে, মানে এইভাবে ফুটবলটা ওইখান থেকে বিল্ড আপ হয় একদম ইয়ের থেকে। কাজে এখানে একটা গোলকিপার কিন্তু শুধু গোলকিপার কিপিং করলে হবে না, তার পায়ের কাজও একটা প্লেয়ারের মতোই থাকতে হবে। অনেক সময় দেখা গেছে গোলকিপারও কিন্তু স্ট্রাইকারদের ডস দিয়ে আগায় ইয়ে গেছে, এইভাবে দেখা হয়েছে। কিন্তু ওইখানে গোলকিপারটা মিস্টেক করছে, যখন সে উইনই করছে বলটা ডিবক্স থেকে আগায় গিয়া চেস্ট দিয়ে সামনে নিচ্ছে, ওখানে যদি ক্লিয়ার করে দিত তাহলে ওই সময় স্কোর থাকতো কিন্তু 2-1, মানে যেখানে যুক্তরাষ্ট্রের হতো 2-1। তো এখানে একটু ডেঞ্জার, মানে একটা সুযোগ ছিল যুক্তরাষ্ট্রে, তারা একটা প্রেশার দিয়ে এরকম। যখন 3-1 হয়ে গেছে তখন খেলাটা ছেড়ে দিচ্ছে। বেলজিয়ামের খেলা কেমন দেখলেন, বেলজিয়াম দল সম্বন্ধে? বেলজিয়াম ডেফিনেটলি আমি বলবো যে ভেরি গুড টিম, বেলজিয়াম ব্যালেন্স টিম। এবং যুক্তরাষ্ট্রের এগেনস্টে যে ফুটবল খেলেছে, অবশ্যই খুব দুর্দান্ত ফুটবল খেলেছে। কারণ এই খেলাটা যদি সে ধরে রাখতে পারে, আমি তো বেলজিয়ামকে বলবো তারা হয়তো
সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত পৌঁছার মতো কিন্তু টিম। কারণ বেলজিয়াম এখানে ফেস করবে আমার মনে হয় ইয়েকে মরক্কো এবং ফ্রান্সের উইনারের সাথে খেলা হবে। এটাও ভেরি টাফ, মানে এটাও ওইখানেও খুব টাফ ফাইট হবে, বাঘে সিংহের মতো লড়াই আর কি। দুইটাই ইউরোপিয়ান টিম, দুইটাই সব প্লেয়ারকে চিনে। এখন সেখানে ফ্রান্সের এমবাপে ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আমি বলবো এখন এই মুহূর্তে ডেঞ্জারাস স্ট্রাইকার। সো তাকে যদি রোধ করে রাখতে পারে তো এইদিকে বেলজিয়ামের কিন্তু চান্স আছে ফাইনালে যাওয়ার। এখন তো একটাই বাধা হইল ফ্রান্স মরক্কোর মানে উইনারের সাথে তার। আমরা কথা বলতে বলতে খেলা শেষ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আর্জেন্টিনা 3-2 গোলে জিতে গেল। হ্যাঁ। তো এখন মানে যেহেতু খেলা শেষ, এখন মনে হয় ওই যে রিপ্লেগুলিতে দেখা যাবে যে আসলে কি এটা অফসাইড ছিল কিনা বা রেফারি কেন গেল না। কিছু কিছু ডিসিশন রেফারিরও আমার একটু বিতর্কিত মনে হয়েছে। এবং তারপরেও কিছু কিছু এই ফিফা এইবার বিশ্বকাপে একটু পলিটিক্যাল ইনভলভমেন্টটা দেখা গেছে। মনে করেন যে বালাগান যে ছিল ইউএসের, তাকে রেড কার্ড দেখানো হয়েছে। ইতিপূর্বে আমি তো দীর্ঘদিন ফুটবল খেলেছি জাতীয় দলে, আমি কোনোদিন দেখি নাই বা শুনি নাই যে একটা রেড কার্ড, ডাইরেক্ট রেড কার্ড। ইয়েলো কার্ডে অনেক সময় অনেক স্যাক্রিফাইস হয়, তাও আমি দেখি নাই। দুইটা ইয়েলো কার্ড খাইলে তো একটা ম্যাচ খেলতে পারে না। রেড কার্ড ডাইরেক্ট একটা প্লেয়ার পরের ম্যাচে কীভাবে নামতে পারে সেইটা, কারণ অনেক ট্রল হচ্ছিল এখানে নাকি আমেরিকার প্রেসিডেন্ট ফোন করছে ফিফার প্রেসিডেন্টকে, এই রেড কার্ড পাইলে কী হয়েছে, এটা খেলতে হইব, এটা ক্যান্সেল করে রেড কার্ড। তো এই যে এই ধরনের রাজনৈতিক ইনফ্লুয়েন্স কিন্তু আমার মনে হয় খেলাতে থাকা উচিত না, এক নম্বর। এবং এই বিষয়ে একটু যুক্ত করে দিই আপনাকে, সোশ্যাল মিডিয়ায় ফুটবলের 3টি কার্ডের কথা এখন বলা হচ্ছে, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্রাম্প কার্ড। এটা অনেকটা হতে পারে, এরকম অসম্ভব কিছু না। কারণ একটা রেড কার্ড প্লেয়ার যদি সে খেলতে পারে, মানে রেড কার্ডটা উইথড্র করে, এটা কীভাবে সম্ভব হইলো আমি বোধগম্য নয়। এছাড়াও দেখেন যে পলিটিক্যাল মানে সাইডের আরেকটা কথা বলবো, ইরানকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, ইরান প্লেড ভেরি গুড ফুটবল ইন দিস ওয়ার্ল্ড কাপ, কিন্তু তাকে যেভাবে কোণঠাসা, সে 3টা দেশে খেলা হচ্ছে। তো ইরানের দাবি ছিল যে যেহেতু আমাদের সিকিউরিটি প্রবলেম, মানে আমেরিকা নিজেই বলতেছে, আমেরিকান গভর্নমেন্ট, যে ইরানের সিকিউরিটি দিতে পারবো না ইফ দে স্টে ইন আমেরিকা, এখানে যদি খেলে। তাদেরকে রাখা হয়েছে সেই মেক্সিকোতে, সেখান থেকে খেলার আগের দিন এসে খেলে আবার সে চলে যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে। এই যে একটা জার্নির দখল, এই দখলটা সেরে এবং মেন্টালি একটা মানসিক চাপ, এই চাপের মধ্যে ইরানকে খেলতে হয়েছে। তো এখানে বলবো যে এখানে একটু ফিফার একটু স্যাক্রিফাইস করা উচিত ছিল, মানে একটা বোঝা উচিত ছিল যে একটা দল যে একটা পলিটিক্যাল সমস্যার মধ্যে আছে, তো আমরা এটা কনসিডার করি, সেটাও করা হয়নি। মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, এখন মিশর তো চলে গেল। হ্যাঁ, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড বা কলম্বিয়ার সাথে খেলা হবে, তাই তো? এখন সুইজারল্যান্ড বা কলম্বিয়ার মধ্যে যারা, হ্যাঁ, এখন হইলো দলগুলোর শক্তি কেমন এই দল? মানে স্পেন বেলজিয়াম উইনারের সাথে ফ্রান্স মরক্কোর উইনার। জি। আর হইলো এদিকে আছে ইংল্যান্ড নরওয়ের উইনারের সাথে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের উইনারের সাথে খেলা হবে। সো এখানে এখন যে পর্যায়ে গেছে, এখানে বলবো যে এটা এখন ছোটো দল বড় দল বলে কিছু নাই, বা ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব নাই। আপনি দেখেন আজকে 24 র্যাঙ্কিংয়ের টিম যেভাবে আর্জেন্টিনাকে মানে প্রায় হারাই দিয়েছিল, মনে হয়েছিল 2 গোল, তারপর 3 গোল হয়ে যেত, এরকম অবস্থা। 3 গোল তো ছিল, একটা গোল বাতিল হয়েছে, একটা গোল বাতিল হয়েছে। তাই বলবো যে প্রত্যেকটা বিগ টিম কিন্তু এবার খুব স্ট্রাগল করে হয়েছে। তার আগের খেলায় আপনি দেখেন ক্যাভারদের মতো একটা দল, মানে যেখানে 5.5 লক্ষ লোকের বাস, ক্যাভারের মতো একটা দল যে আর্জেন্টিনাকে যেভাবে মানে কোণঠাসা করেছে, 2-2 ড্র রাখার পরে একটা আত্মঘাতী গোলে আর্জেন্টিনা জয়লাভ করেছে। তো এই চিন্তা করছেন যে এখন কোনো মানে এরকম দূরত্ব খুব কমে যাচ্ছে এবং ছোটো দলগুলি যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। তো এখন আমরা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে হয়তো আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে আরও 2-3টা দিবে, কিন্তু দেখা গেছে যে মানে খেলা শেষ পাশি না পর্যন্ত বলা মুশকিল। এখন দেখেন যে এক্সট্রা টাইমে গিয়া আর্জেন্টিনা গোল দিল, এবং মিশর সেও কিন্তু চাপের মধ্যে রেখেছিল, সেও কিন্তু সুযোগ পাইছে, সেটা 3-3 ড্র হইতে পারত। তো এটা খেলা খুবই মুশকিল। এখন খুব বাংলাদেশের দর্শক শ্রেণীর মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি, যেহেতু ব্রাজিল বিদায় নিয়েছে, এক ধরনের বড় সমর্থক গোষ্ঠীর বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আজ যদি আর্জেন্টিনা না থাকতো তাহলে তো বাংলাদেশের বিশ্বকাপ অনেকটা কমে যেত।
আমি এটা চিন্তা করি আমার অবাক লাগছে যদি ইন কেস আজকে যদি আর্জেন্টিনা আউট হইতো আমার মনে হয় যে এই যে বড় স্ক্রিনগুলি এগুলো না ভাঙ্গা চুড়া আর কোনো দর্শকই থাকতো না, কারণ হচ্ছে যে একটা বিগ টিম আউট হয়ে গেছে। যে আমরা যে সময় ফুটবল খেলতাম মডার্ন আভনি সবসময় দুইটা ভাগে বিভক্ত হয়ে যেত সারা দেশ, এরকম সারা দেশ কিন্তু এই আর্জেন্টিনা ব্রাজিল ভক্তরা কিন্তু দুই ভাগে বিভক্ত। বহু জায়গায় কিন্তু মারামারি হয়েছে, মানুষ খুন হয়েছে, এই আত্মহত্যাও করেছে, আত্মহত্যা করার রেকর্ড রয়েছে। তো এই যে মানে কীরকম ক্রেজি বাংলাদেশের মানুষ ফুটবলকে যে মানুষ কত ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা যে ফুটবল, এই বিশ্বকাপ আসলে বোঝা যায়। তো আমি বলবো যে আজকে যদি সত্যি আর্জেন্টিনা আউট হইতো তাহলে যে কী অবস্থা হইতো দেশে, একমাত্র উপরে আল্লাহ ছাড়া কি বলতে পারে না। ফ্রান্সকে বেশিরভাগ ফুটবল দর্শক এগিয়ে রাখছেন এবারের বিশ্বকাপ তৈরি, আসলে কি তাই? না, এইটা ফ্রান্সকে তো ডেফিনেটলি আমিও এগিয়ে রাখবো ইয়ের ক্ষেত্রে, এবং আমি বলবো যে ফ্রান্স এ পর্যন্ত খুবই ব্যালেন্স টিম, সব দিক দিয়ে শক্তি যদি বিচার করেন, গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন তো খুবই ভালো, মানে অ্যাটাকিং লাইনটা। তো এখন মানে আমি ফ্রান্সকে ধরে রাখতেছি এক ফাইনালিস্ট হিসাবে। আর এদিক থেকে যদি আর্জেন্টিনা উঠে তো আমার মনে হয় যে গতবারে রিপিট হতে পারে, ফ্রান্স আর্জেন্টিনা উইল রিচ ইন দ্য ফাইনাল, এরকম আমার একটা ইয়ে আছে, যদি এর মধ্যে কোনো হুচট না খায়। যদি ইংল্যান্ড এরপরে ফেস করতে হবে, যদি জিতেও ইয়ের সাথে বলবো যে সুইস টিমের সাথে, দে হ্যাভ টু ফেস ইংল্যান্ডের মতো একটা টাফ টিমকে তুমি আর্জেন্টিনা ফেস করবে। তো দেখা যাক কী হয়েছে। আর্জেন্টিনার সাথে তো ইংল্যান্ডের সবসময় একটা স্নায়ু যুদ্ধ এবং ইয়ে হয়, কিন্তু সেই খেলার আগে তো নরওয়ের সাথে ইংল্যান্ডকে জিততে হবে। হ্যাঁ, তা তো নরওয়ের সাথে জিততে হবে। ফেলে দেওয়ার মতো নরওয়ে এখন আমি বলবো যে হালান্ড ইজ ওয়ান অফ দ্য এখন বেস্ট স্ট্রাইকার আমার কাছে মনে হচ্ছে। বেস্ট 4 জনের মধ্যে হালান্ডকে ধরা হইতে পারে। মনে করেন মেসি 7 গোল আছে, সেখানে এমবাপে 7 গোল, হালান্ড 7 গোল, পিছিয়ে পিছিয়ে ছুটছে কেইন। আর সেদিন যদি সুযোগ হইতো, আমি জানি না ব্রাজিলের সেই পেনাল্টিটা একটা জিনিস কি, এটা ভেনিজুয়েলাসকে মারতে দেওয়া উচিত ছিল। কারণ ভেনিজুয়েলাস একটা জিনিস কি, একজন যদি পেনাল্টি মিস করে সে সবসময় তার ভিতরে একটা জেদ থাকে যে আমি মানে এই গোলটা দিতে হবে, আমার খেলার মধ্যে আমার গোলটা আমি পেনাল্টি মিস করছি। এর আগের খেলা মেসি মিস করলো, তো সেও পরে আবার গোল দিছে। আজকে অবশ্য না মেসি, আমি তো খেলা মেসি তো আজকের প্রথম পেনাল্টিও মিস করেছে। হ্যাঁ, প্রথম পেনাল্টি মিস করছে, একইভাবে মিস করছে। গোলকিপার বুঝে গেছে যে মেসিটা এইভাবে মারবে, কিন্তু পরে মেসি হয়তো গোল পায়নি। হ্যাঁ, পাইছে। আচ্ছা, আমি এখন তো আমি লাস্টে দিয়ে দেখিনি, তো আপনার স্টুডিও চলে আসছি। তো মেসি কিন্তু এখন মনে হয় 1 গোল পেয়েছে একটা, তার মানে হলো মেসি 8 গোল রয়েছে, এগিয়ে গেল 8 গোল। এখন ইয়ের রয়েছে এমবাপের, মানে নেক্সট খেলায় যদি গোল দিতে পারে 1টা বা 2টা তাহলে হয়তো মেসি। তো আমার মনে হয় যে ফাইটটা মানে এই মেসি এমবাপে আর হালান্ডেরও সুযোগ আছে, কারণ হালান্ড হি ইজ প্লেইং ভেরি গুড ফুটবল। তবে আমি বলবো যে মানে ব্রাজিলের সাথে তার 2টা গোল, এটা ব্রাজিলের ডিফেন্ডারদের আমি দায়ী করব বেশি, কারণ সারা ম্যাচই তারা কিন্তু খুব কড়া নজরে রেখেছিল হালান্ডকে, সে তেমন একটা কিছু করতে পারেনি। ঠিক ওই মোমেন্টে তারা একটু মানে সম্ভবত একটু আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, মানে হালান্ডের সাথে যদি তারা ম্যান টু ম্যান লেগে থাকতো তাহলে ফ্রি হেডে গোল দিতে পারতো না। এটা হলো ফার্স্ট গোল। সেকেন্ড গোল হালান্ডের তো একটা সুবিধা আছে আপনার মতো, হ্যাঁ ও তো না আমার থেকে, আমি 6'2", হালান্ড হলো 6'5", তো এরকম টল স্ট্রাইকার তো খুব কম দেখা যায়। মানে রোনাল্ডো হলো 6'2", হ্যাঁ, এটা হলো রেয়ার। আর বাকি ম্যাক্সিমাম মানে স্ট্রাইকাররা থাকে একটু শর্ট। সেই পেলের যুগ থেকে দেখেন ম্যারাডোনা, তারপরে রোনাল্ডো বা রোনাল্ডিনহো বলেন, এরা খুব একটা হাইটের প্লেয়ার না। এরপরে তো মেসি আসছে, নেইমার আসছে, এরাও সব দেখেন যে একটা মিডিয়াম হাইটের 5 ফিট 5-6 এই ধরনের হাইটের স্ট্রাইকারগুলি বেশি। আমাদের টিমেও যে মডার্ন টিমে আগে সালাম মুর্শিদি খেলছে, তারও হাইট ছোট। বা আমাদের টিমে ইরানের প্লেয়ারও খেলে গেছে, কিন্তু এটা আপনাদেরকে অবগতির জন্য বলতেছি যে ইরান আমাদের সাথে এখানে অনেক সময় হেরে গেছে, হারছে আমাদের সাথে। আমরা ইরানের মাটিতে খেলছি, ড্র রাখছি খেলা, অনেক সময় ইরান হারছে, আমরা মানে খুব টাফ কন্টেস্ট হতো, মানে 1-0, 2-1 অথবা বেশিরভাগ ড্র হয়েছে। সেই ইরান আজকে ওয়ার্ল্ড কাপে খেলে, আমরা কোথায় পড়ে আছি আর কি। আমাদের বিশ্বকাপে খেলতে কি করতে হবে? আমাদের বিশ্বকাপে খেলতে হইলে দেখেন, এইটা এই ক্যাভারদের মতো একটা দেশ, 5.5 লাখ দেশ, ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবলার, ওয়াই নট বাংলাদেশ পারবে না কেন? এটা আসলে গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে।
এটা প্রত্যেকটা আপনার থানা জেলা লেভেল থেকে ট্যালেন্ট হান্টিং করতে হবে। আমরা কথা বলতে বলতে খেলার চুম্বক অংশগুলো দেখব। আচ্ছা জি, আপনি বলুন। তো আমি বলছি যে এটা গ্রাসরুট লেভেল থেকে কেন, এখানে ধরেন ম্যাক্সিমাম যারা টপ স্টাররা আছে ওয়ার্ল্ডের, আপনি তাদের যদি হিস্ট্রি যাচাই করেন যে তারা কোচের আন্ডারে কোন বয়স থেকে গেছে, এদের বয়স যখন 20-21 তখন থেকে পিকড আপ হয় নাই। তারা কেউ কেউ আন্ডার 6, আন্ডার 8, হ্যাঁ, বা কোনো একাডেমি থেকে আন্ডার 10 এর মধ্যে কিন্তু তারা নার্সিংয়ে চলে গেছে। এখন বাংলাদেশে অনেক দেখা গেছে ছোট ছোট শিশু, কয়েকদিন আগে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, হ্যাঁ, নতুন করে একটা হয়েছে। তারপরে আমিনুলকে দেখা গেছে যে একটা ছেলে, নামটা ভুলে গেলাম কোন ডিস্ট্রিক্টের, সে এত ভালো বল কন্ট্রোল করতে পারে, তার বয়স মাত্র 6 না 7, চাঁদপুরের। হ্যাঁ, চাঁদপুরের, হ্যাঁ। তো তার বল কন্ট্রোল দেখে সেই মুহূর্তে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে, সেখানে ফোন করে আমিনুল সাহেবকে বলছে যে একে পৃষ্ঠপোষকতা করার ব্যবস্থা করো। তো এই ধরনের, আমি শুধু চাঁদপুর না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি যদি এই লেভেলে যদি খুঁজতে হয়, তো ডেফিনেটলি বাংলাদেশ ইয়ে করতে পারবে, মানে ওয়ার্ল্ড কাপে যেতে পারবে, এমন কোনো মানে আমি বাধা দেখছি না যদি নার্সিংটা শেখে। গত বিশ্বকাপ থেকে মরক্কো দর্শকের সামনে এসছে, এবারেও মরক্কো ভালো খেলেছে এবং ফ্রান্সের সাথে তার কোয়ার্টার হবে। মরক্কো বরাবরই মানে আমি দেখেছি মরক্কো মানে খুবই টোটাল ফুটবল খেলে, এবং তাদের আমি বলবো যে টোটাল টিমটা, মানে দেখা গেছে যে যখন তাদের উপরে আক্রমণ হয়, পুরো মরক্কোর প্লেয়াররা দেখা গেছে একদম ডিফেন্স লাইনে, আপনি সবসময় দেখবেন 6-7 জন 8 জন এরকম, মানে গোলকিপারের সামনে হয়ে যায়, মানে কোনো স্পেস দেয় না ইয়ের। তো ফ্রান্সের ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে, ফ্রান্স যদি ওদেরকে বিট করতে হয়, খুব মানে বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে বিট করতে হবে, এবং ওই যে শুধু চাপ সৃষ্টি করলে হবে না, দুই উইং সাইড থেকে তাদের অ্যাটাক করে বিট করতে হবে। এখানে এমবাপের উপরে অনেক কিছু নির্ভর করে, এবং আমার মনে হয় যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে ফ্রান্সকে ছেড়ে কথা বলবে না মরক্কো, ইজ এ গুড টিম। মেসির হয়তো এই বিশ্বকাপই শেষ হবে। মেসির ক্যারিয়ার বিষয়ে যদি একটু বলতেন। মেসি অ্যাকচুয়ালি এটা গড গিফটেড, কিছু কিছু জিনিস আছে আল্লাহ নিজে বানায়, এর মধ্যে হলো মেসি হলো একটা। তো এই মেসি এখন যে পারফরমেন্সে খেলছে, হি ক্যান প্লে নেক্সট ওয়ার্ল্ড কাপ অলসো, কারণ আগামী বছর থেকে তো ধরেন শুরু হয়ে যাবে, আপনার কি বলে কোয়ালিফাইং রাউন্ড, হ্যাঁ। তো স্টার্ট হয়ে গেলে এখন মেসির তো পারফরমেন্স এখন টপ পারফরমেন্সে খেলছে। তো টপ পারফরমেন্স থেকে তো কেউ তো রিটায়ার করতে আমি দেখি নাই। তার যদি পারফরমেন্স একটু পড়তি দিকে থাকতো, যেমনি আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার বয়স হয়েছে, তার সেই স্পিড আগের মতো নাই, বা আগে ওই যে পায়ের যে কাজটা, হ্যাঁ, যে রোনাল্ডো যে স্পিডে বেরো যেত, ওইটা হয়তো তার একটু ভাটা দেখা গেছে খেলায়, মানে সে আগের সেই জোয়ানি টাইমে যে খেলাটি, সেখানে একটু তার ভাটা পড়েছে, সে রিটায়ার্ড হইতে পারে। তারপরে অনেকে যারা আছে সিনিয়র প্লেয়াররা, হয়তো লুকাকুকে আমরা দেখতে পাবো না, লুকাকু হি প্লেড ভেরি ওয়েল, সে একটা গোল দিছে, এর আগের ম্যাচেও গোল পেয়েছে, সিনিয়র প্লেয়ার, বাট হয়তো নেক্সট ম্যাচে দেখবো না। তো এরকম অনেকে রিটায়ার্ড করে যাবে। কিন্তু মেসির ক্ষেত্রে আপনি দেখেন, মেসি মানে উপরে আর্জেন্টিনা কতটা নির্ভর করে, প্রত্যেকটা ম্যাচে তাকে দিয়ে খেলাচ্ছে, তাকে বল দিচ্ছে, সে মানে খুবই ডেঞ্জারভাবে সে ঢুকে যাচ্ছে, 1-to-1 পাস করতেছে, মানে তার উপরে পুরো টিমটা নির্ভর। তো এই অবস্থায় আমার মনে হয় না যে মেসি রিটায়ার্ড করবে, আমার দৃষ্টিকোণ থেকে, মানে হি ক্যান প্লে নেক্সট ওয়ার্ল্ড কাপ অলসো। আচ্ছা, স্পেন বেলজিয়াম দুটি দলের খেলা থাকবে, কাকে এগিয়ে রাখছেন? এটা তো কঠিন প্রশ্ন। স্পেন বেলজিয়াম, স্পেন নাম্বার 3 ফিফা র্যাঙ্কিংয়ে যদিও হয়, আর বেলজিয়াম হলো নাম্বার 9 টিম। তো আমি বলবো যে যারা 10-এর মধ্যেই থাকে বা 20-এর মধ্যে টিমগুলি, কেউ কাউকে ছেড়ে কথা বলে নাই। এমনকি দেখেন কত মানে পিছনের র্যাঙ্কিংয়ের দলও মানে টপ র্যাঙ্কিংয়ের টিমরে করছে। তো এই দুইটার র্যাঙ্কিং একদম খুব কাছাকাছি ফিফা র্যাঙ্কিং, এবং তাদের শক্তিও সমান। কাজে এখানে মানে কাউকে আগা রাখা, আমি কাউকে আগা রাখতে পারতাছি না, এটা 50-50 চান্স, এটা মানে বাঘে সিংহের মতো লড়াই হবে। স্পেন বেলজিয়াম বাঘে সিংহের লড়াই হবে, তো বলা মুশকিল, ট্রাইব্রেকারও হইতে পারে। আর সুইজারল্যান্ড কলম্বিয়ার খেলার মধ্যে আপনি এগিয়ে রাখছেন কলম্বিয়া? সুইজারল্যান্ড কলম্বিয়াকে, হ্যাঁ, কলম্বিয়াকে এগিয়ে রাখবো আমি। বাংলাদেশের মানুষ এত ফুটবল প্রিয়, ফুটবলের এত উন্মাদনা, আমরা বাংলাদেশ প্রসঙ্গে একবার এসেছিলাম,
বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয়, কারণ আগামী সুযোগ বারেই না, আছে, তারপরেও না, তাহলে আমাদেরকে কোন জায়গা থেকে শুরু করতে হবে? হ্যাঁ, এটা আমি একটু আগেই বলেছি যে অ্যাকচুয়ালি আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে। আপনি দেখেন কত দেশ খেলে যাদের লোক সংখ্যা কি 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, হ্যাঁ 10 লাখ, কিংবা 1 কোটিও না, মানে আমাদের একটা মানে জেলা থেকে কম লোক। তো তারা যদি মানে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, মানে বাংলাদেশ পারবে না কেন? এটা প্ল্যানিং যদি আমরা নেই, একটু আগে যেটা বলেছি যে এরকম একাডেমি স্কুল পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে। না, স্কুল পর্যায়ে তো আপনার মনে করেন ট্যালেন্ট হান্টিং করতে হবে স্কুল পর্যায়ে। হ্যাঁ, স্কুল আপনি বিকেসির মতো যদি এরকম স্কুল থাকে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রত্যেকটা থানা লেভেলে যদি করা যায়, যে আমরা ভালো প্লেয়ার বাছাই করবো, যেমন একটু আগে বলছিলাম চাঁদপুরে যে ছেলেটার মতো, এরকম যদি আমরা ট্রেনিং করে, এখানে কোনো ইনফ্লুয়েন্স খাটবে না। অনেকে আসলে আমাদের দেশে ইনফ্লুয়েন্সটা খুব বড় জিনিস। এই আমার বাতিজারে নিতে হইব, একটা নেতা এসে বললো, বা অমুক মন্ত্রী, অমুক এমপি ফোন করলো, আমার অমুকের ছেলে, এরা নিতে হইব, এইসব করলে হবে না। একদম মানে ফেয়ার যদিভাবে নির্বাচন করে এইভাবে যদি ট্যালেন্ট হান্টিং করা যায়, নার্সিং করা যায়, তাহলে দেখবেন যে আপনার মানে বাংলাদেশের মানুষ তো আপনি ফুটবলকে ভালোবাসে। ডেফিনেটলি ফুটবল কেন, এরকম বিকেসির মতো এরকম যে প্রত্যেকটা থানা লেভেলে, জেলা লেভেলে করে, আপনি ফুটবল, ক্রিকেট সব কিছুই এগিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু বাংলাদেশে ফুটবলের যেই দেখতে চাওয়া জনপ্রিয়তা ছিল, ক্রিকেট সেই জায়গাটা হয়তো কিছুটা দখল করেছে, কিন্তু ফুটবল কি আসলেই হারিয়ে গেছে? না, হারিয়ে গেছে বলবো না, এটা সত্যি কথা যে আমরা যখন 90 দশকের শেষে আমি, আসলাম ভাই, মুন্না, সাব্বির, অনেক টপ প্লেয়াররা যখন 90s-এর শেষের দিকে রিটায়ার্ড করলো, পরে তারপরে তো 2000 সালে পরে হঠাৎ করে ক্রিকেটটা উঠে গেল। এই পাকিস্তান হারালো, এই হারালো, টেস্ট স্ট্যাটাস পেলো, তারপরে হঠাৎ করে ইয়াং জেনারেশন ক্রিকেটের দিকে ঝুঁকে গেছে। এটা সত্যি কথা যে তখন একটা ফুটবলের ভাটা পড়ছে, স্টেডিয়ামে গিয়ে কোনো লোকই হইতো না। ওটা নামানি খেলা, স্টেডিয়াম দেখা যায় 5-10 হাজার দর্শকও না। এখন তো তাই হয়। না, এখন মোটামুটি মনে করেন দর্শক ফিরছে। আপনি লাস্ট কয়েকটা ন্যাশনাল টিমের খেলায় আপনি দেখবেন যে স্টেডিয়ামে টিকিট পাওয়া যায় নাই। হামজা চৌধুরী আসার পরে, বিশেষ করে এই নতুন দায়িত্ব নেওয়ার পরে, ফেডারেশনে তো নির্বাচন হয়েছে আপনারা জানেন, তাবিদ আউয়াল সাহেব দায়িত্ব নেওয়ার পরে অনেক চেঞ্জ হয়েছে। বিশেষ করে যে এই যে বাইরের দেশে যে প্রবাসী বাঙালিরা খেলে, যে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে যদি খুঁজে বের করা যায় কে কোথায় খেলছে, কোন টিমে খেলছে, তাহলে বাংলাদেশ কিন্তু মানে 48টা দেশের মধ্যে ঢুকে যাওয়া কোনো বিষয় না। এটা ট্যালেন্ট হান্টিং করতে হবে। আপনি একটা খেলা, লাস্ট খেলায় কিন্তু আপনার উইদিন 10 মিনিটসে আপনার 18,000 টিকিট সেল হয়ে গেছে, 10 বা 15 মিনিটসের মধ্যে। তো আমার বাসা থেকে আমার ছেলে বললো, আব্বু আমি তো টিকিট পাচ্ছি না। আমি পারবা না কেন, তুমি ঢুকো, ওই যে অনলাইনে ঢুকি, তো অনলাইনে ঢুকতেই পারতেছি না। পরে আমি ফেডারেশনে ফোন দিলাম, সেক্রেটারি সাহেবরে, বলে এক আছে এটা তো মানে 10-12 মিনিটের মধ্যে পুরো 18,000 টিকিট সেল, তো আপনি আসেন, আপনার আমি ভিআইপি ব্যবস্থা করে দিতেছি। মানে এই অবস্থা। আমি বললাম যে তার মানে কি, তার মানে ভালো সিগন্যাল, এবং বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে। তারা ভালো খেলা হইলে, মানে ভালো প্লেয়ার দেখতে চায়, ভালো প্লেয়ারের খেলা দেখতে চায়। মানে আমাদের রিটায়ার্ড হওয়ার পরে মানে পাইপলাইন থেকে কিন্তু সেরকম প্লেয়ার বাইরে নেই। সেটা আমি না, যখন আমি রাস্তাঘাটে ঘুরি, অনেক মানুষ যে ভাই আপনার মতো একজন স্টপার পাই না, বা সাব্বিরের মতো একজন প্লেয়ার, সালাম মুশিনের মতো একজন স্ট্রাইকার, এদিকে আসলামের মতো একটা প্লেয়ার, অথবা মুন্নার মতো একটা ডিফেন্ডার, এগুলি মানে আমরা ইয়েতে থাকতাম। আমাদের পরবর্তী যারা জেনারেশন আলফাস কিছু দূর আগায় নিয়ে গেছিল, ওই গ্রুপটা আর কি, জুয়েল রানা ছিল, কয়েক বছর খেলেছে। কিন্তু তারপরে যাই বলবো যে নেক্সট জেনারেশন মানে ইয়েটা, সেটা মানে প্লেয়ার উঠে আসে নাই আর কি, কোয়ালিটি প্লেয়ার উঠে আসে না। যেক্ষেত্রে ফেডারেশনের ভূমিকা কি এখানে? তো ফেডারেশন তো ডেফিনেটলি আমি বলবো যে তারা ব্যর্থতা, হ্যাঁ ব্যর্থতা তাদের। কারণ তারা যদি ট্যালেন্ট হান্টিং করতো সারা বাংলাদেশ থেকে, যদি সেরকম প্লেয়ার বের করে নিয়ে আসতো। আপনি অন্যান্য দেশ কী করে, এইভাবেই তো করে, ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে। তো আমরা ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে আমাদের ফুটবলকে এগিয়ে নেব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের। কায়সার হামিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।